বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালের নবম শ্রেণীতে আছো তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিও। তো তোমাদের সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায়ের নাম হলো বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা সম্পর্কে আমি তোমাদেরকে কিছু ধারণা দিব। সাথে আমি আছি মোহাম্মদ গোলাম মোস্তফা। বাস্তব সংখ্যা কি, কাকে বলে বাস্তব সংখ্যা? বাস্তব সংখ্যা হলো যে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তো এখন জানতে হবে মূলদ ও অমূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হলো যদি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যখন p ও q উভয় পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল 0। যদি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যখন p এবং q উভয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তোমরা জানো, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাই পূর্ণ সংখ্যা। যদি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তখন তাকে মূলদ সংখ্যা বলে। যখন p এবং q উভয় পূর্ণ সংখ্যা এবং যখন q নট ইকুয়াল 0। যখন q নট ইকুয়াল 0 মানে q এর মান যেন 0 না হয়। এই হলো মূলদ সংখ্যার সংজ্ঞা। আর অমূলদ সংখ্যা হলো যদি কোনো সংখ্যাকে p/q আকারে লেখা না যায় তখন তাকে অমূলদ সংখ্যা বলে। যখন p ও q উভয় পূর্ণ সংখ্যা এবং যখন q নট ইকুয়াল 0। তো এই হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যার সংজ্ঞা। তোমাদের বইয়ে যেটা আছে আমি সেটাই বললাম। তো এখন এই কোন সংখ্যাকে p/q আকারে লেখা যায়, কোন সংখ্যাকে p/q আকারে লেখা যায় না, এটা বোঝার জন্য আমি কিছু পয়েন্ট লিখে রাখছি। তোমরা যদি লক্ষ্য করো একটু, যে মানে সহজ করে বোঝানোর জন্য, যে কিভাবে বুঝাইলে তোমরা বুঝতে পারবা যে মূলদ ও অমূলদ সংখ্যা কি, কিভাবে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা চিনতে পারবো। দেখলেই যেন বলা যায় যে এই সংখ্যাটি মূলদ, এই সংখ্যাটি অমূলদ। 1 নম্বর পয়েন্টে লিখছি আমি, রুটযুক্ত কোনো সংখ্যাকে রুটমুক্ত করা গেলে তা মূলদ। রুটযুক্ত কোনো সংখ্যাকে রুটমুক্ত করা গেলে তা মূলদ। তোমরা লক্ষ্য করো, √9 রুটযুক্ত একটি সংখ্যা। তো এটাকে রুটমুক্ত করা যায়। 9 যেহেতু 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, কত হবে 3, 3 × 9 তোমরা জানো। এরপরে √4, √16, 4 × 16 হয়। এই যে রুটযুক্ত সংখ্যা, এই ধরনের রুটযুক্ত সংখ্যাকে যখন রুট মুক্ত করা যাবে এইভাবে, তখন ওই সংখ্যাটিকে মূলদ সংখ্যা বলবো আমরা। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে √9 একটি মূলদ সংখ্যা, √4 একটি মূলদ সংখ্যা, √16 একটি মূলদ সংখ্যা। √9 এর বর্গমূল 3, √4 এর বর্গমূল 2, √16 এর বর্গমূল 4। তার মানে 4, 2, 3 এরা মূলদ সংখ্যা। আবার √9, √4, √16 এরা মূলদ সংখ্যা। এদেরকে p/q আকারে লেখা যায়। আচ্ছা, এখন আসো যে 2 নম্বর পয়েন্ট, রুটযুক্ত কোনো সংখ্যাকে রুটমুক্ত করা না গেলে তা অমূলদ সংখ্যা। যদি রুটযুক্ত কোনো সংখ্যাকে রুটমুক্ত করা না যায় তাহলে সেটি অমূলদ সংখ্যা। এখন যদি আমি লিখি √6 বর্গমূল আছে, নাই, এটাকে রুটমুক্ত করা যাচ্ছে না। তার মানে 6 পূর্ণবর্গ সংখ্যা না। √5 পাবো না। √11 এরা হচ্ছে কি অমূলদ সংখ্যা। রুটযুক্ত কোনো সংখ্যাকে যদি রুটমুক্ত করা না যায় তাহলে তা অমূলদ সংখ্যা। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে রুটযুক্ত সংখ্যাগুলোর বেলায় রুট থাকবে, এরকম সংখ্যার বেলায়
কোনটাকে আমরা মূলত বলবো, কোনটাকে আমরা অমূলত বলবো। যখন দেখবা যে রুট মুক্ত করা যাচ্ছে, মানে যে সংখ্যাটার বর্গমূল আছে ওই সংখ্যাটি মূলত। আর যখন দেখবো রুটযুক্ত সংখ্যা রুট মুক্ত করা যাচ্ছে না, সেটা অমূলত। যেমন নিচে কয়েকটা লিখছি আমি, এরকম আরো অসংখ্য সংখ্যা আছে যেগুলো দেখলেই তোমরা এখন বুঝতে পারবা যে কোনটা মূলত কোনটা অমূলত। কোন ক্ষেত্রে? ওই ক্ষেত্রে, রুটযুক্ত সংখ্যার ক্ষেত্রে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে 3 নম্বর পয়েন্টের দিকে লক্ষ্য করো। সকল সসীম দশমিক ভগ্নাংশই মূলত। সকল সসীম দশমিক ভগ্নাংশই মূলত। এবার দশমিক ভগ্নাংশে চলে আসছি। দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ। কোন ভগ্নাংশগুলোকে সসীম দশমিক ভগ্নাংশ বলে? যেমন 2.05, এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। 3.256, এটাও একটা সসীম দশমিক ভগ্নাংশ। কারণ কি? দশমিক বিন্দুর ডান দিকে কোনো এক জায়গায় অঙ্ক শেষ হয়ে গেছে। এখানে 5 পর্যন্ত শেষ হয়ে গেছে, 5 এসে শেষ হয়ে গেছে। এখানে দশমিক বিন্দুর ডানে 6 আসে শেষ হয়ে গেছে, তার মানে শেষ আছে। দশমিক বিন্দুর ডানে যে অঙ্কগুলো আছে তাদের মধ্যে শেষ একটা স্থান আছে। তো এই ধরনের দশমিক ভগ্নাংশকে আমরা কি বলি? সসীম দশমিক ভগ্নাংশ। আর এরকম সসীম দশমিক ভগ্নাংশই কিন্তু মূলত। যখন দেখবা যে এরকম সসীম দশমিক ভগ্নাংশ আছে যে দশমিক বিন্দুর ডানে কোথাও শেষ হয়ে গেছে, তখন তোমরা বলে দিবা যে এই দশমিক ভগ্নাংশটি হলো একটি মূলত সংখ্যা। আশা করি এটাও বুঝতে পারছো তোমরা যে সকল সসীম দশমিক ভগ্নাংশই মূলত। এরকম যখন দেখবা তখন বলে দিবা যে এটা মূলত। আচ্ছা, এরপরে আসো 4 নম্বর পয়েন্ট, যেটা লিখছি আমি, যে সকল অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশই মূলত। সকল অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশই মূলত। মানে এই অসীম দশমিক ভগ্নাংশ দুই ধরনের, এই জন্য 4 এবং 5 এই দুইটা পয়েন্ট একসাথে পড়তে হবে। সকল অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশই মূলত। 5 নম্বর পয়েন্টে লিখছি সকল অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশই অমূলত। তার মানে অসীম দশমিক ভগ্নাংশ দুই ধরনের হয়। অসীম দশমিক ভগ্নাংশ দুই ধরনের হয়। এক ধরনের অসীম দশমিক ভগ্নাংশকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। আরেক ধরনের অসীম দশমিক ভগ্নাংশ আছে যাদেরকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তোমরা যদি একটু লক্ষ্য করো, আমি কয়েকটি অসীম দশমিক ভগ্নাংশ লিখব। যেমন 2.30597 চলতে আছে, শেষ নাই। তাহলে এটা একটি অসীম দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক শেষ আছে, কোথাও চলতে আছে, কোথায় শেষ হয়ে গেছে জানি না, অসীম। এরপর আরেকটা ভগ্নাংশ যদি লিখি 0.4626262 চলতে আছে, এটারও শেষ নাই। এটাও কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ। তো এখন দেখো, এই অসীম দশমিক ভগ্নাংশ দুটির মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায় লক্ষ্য করছো? লক্ষ্য করো, পার্থক্য হলো যে দশমিক বিন্দুর ডান দিকে অঙ্কগুলো 3, 0, 6, 1, 5, 9 এলোমেলো, মানে এক এক সময় এক একটা সংখ্যা আসছে। আবার এই অসীম দশমিক ভগ্নাংশটিতে লক্ষ্য করো যে দশমিক বিন্দুর ডান দিকে 4, 6, 2 মানে 4 এর পরে 6 এ যখন আসছে তখন একটা নিয়মের মধ্যে পর্যায়ক্রমে একই সংখ্যা বারবার আসতেছে। 626262 মানে দুইটি অঙ্ক 6 এবং 2 এই দুটি অঙ্ক কি পর্যায়ক্রমে বারবার আসতেছে। যখন দেখব কোনো অসীম দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকে একই সংখ্যা বারবার আসতেছে, তখন ওই অসীম দশমিক ভগ্নাংশটিকে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। আর যখন দেখব দশমিক বিন্দুর ডান দিকে কোনো একই সংখ্যা বারবার আসে না, তখন ওই অসীম দশমিক ভগ্নাংশটিকে আমরা কি আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না।
এইটাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না, কিন্তু এই ভগ্নাংশটি দশমিক ভগ্নাংশটিকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। এটাকে কিভাবে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব? 4 ছিল, এটা থাকবে, দশমিক বিন্দুর ডানে 4 বারবার আসে নাই। কোন সংখ্যাটা থেকে শুরু হয়েছে? এই 6 থেকে শুরু হয়েছে বারবার আসা। এবং কোন সংখ্যাগুলো বারবার, কোন অঙ্কগুলো বারবার আসতেছে? 6 2 6 2 6 2 6 এবং 2, এদের দুইজনের মাথায় উপরে দুইটা ফোঁটা চিহ্ন দিতে হবে, 6 এর উপরে 2 এর উপরে, কারণ এই অঙ্ক দুইটা বারবার আসছিল। যে অঙ্কগুলো বারবার আসবে তাদের উপরে এরকম ফোঁটা চিহ্ন দিতে হবে। ওই ফোঁটা বা এই বিন্দুটার নাম হচ্ছে পৌনঃপুনিক। বিন্দুটার নাম হচ্ছে পৌনঃপুনিক। অর্থাৎ এই যে এত বড় একটা অসীম দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা ছোট্ট আকারে প্রকাশ করলাম, এই জন্য এটার নাম হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আবৃত্ত মানে হচ্ছে ঢেকে রাখা, আবৃত্ত মানেই ঢেকে রাখা। এত বড় একটা অসীম দশমিক ভগ্নাংশ আমরা ছোট্ট করে কি করলাম? ঢেকে রাখলাম, ঢেকে রাখতে পারলাম, এই জন্য এই ভগ্নাংশটির নাম হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো এই আবৃত্ত দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ। সকল আবৃত্ত দশমিক ভগ্নাংশই কিন্তু মূলদ। দেখো, এই দুটি ভগ্নাংশ দুটাই কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ, দুটোই অসীম দশমিক ভগ্নাংশ। এই অসীম দশমিক ভগ্নাংশটিকে কিন্তু আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা গেল না, এই অসীম দশমিক ভগ্নাংশটিকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা গেল। এই কারণেই এই আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এটি হচ্ছে মূলদ আর এটি হলো অমূলদ। এইটাকেও বলবো আমরা মূলদ, কারণ ওইখান থেকেই এটা আসছে। এটাকে আমরা বলতে পারবো মূলদ। মূলদ যদি প্রশ্ন করা হয়, এরকম একটা ভগ্নাংশ, এই কি বলে দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ দিয়ে যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে, যে বলতো এই অসীম দশমিক ভগ্নাংশটি মূলদ না অমূলদ, তোমরা বলবা কি? এটা অমূলদ, কারণ সরি মূলদ, কারণ দশমিক বিন্দুর ডানে 6 এবং 2 বারবার আসছে, এই জন্য এই অসীম দশমিক ভগ্নাংশটি মূলদ। আবার যদি প্রশ্ন করি এটাকে, যে বলতো 0.462, 6 এবং 2 এর উপরে পৌনঃপুনিক আছে, এই 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 আবৃত্ত দশমিক ভগ্নাংশটি মূলদ না অমূলদ, তোমরা বলবা কি? মূলদ। এইটাকে এইভাবে লেখা যায়, আবার ওইটাকে এইভাবে লেখা যায়। এটাকে কিভাবে লিখছি? আবৃত্ত করে রাখছি, আর এটা অনাবৃত্ত করে রাখছি। বুঝতে পারছো বিষয়টা? তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অসীম দশমিক ভগ্নাংশ দুই ধরনের হয়। এক ধরনের অসীম দশমিক ভগ্নাংশকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, আর এক ধরনের অসীম দশমিক ভগ্নাংশকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না। যে অসীম দশমিক ভগ্নাংশকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে সেটি মূলদ, আর যে অসীম দশমিক ভগ্নাংশকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে না সেটা কি? অমূলদ। তাহলে এটাও নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইভাবে তোমাদেরকে মূলদ এবং অমূলদ বের করতে হবে, যে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।